রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ ৩০০ সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি ১০০তে উন্নীত হয়, বর্তমানে ৫০ আছে সেই সদস্যগণ, তাহলে ৪০০। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি ১০০ হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই ৫০০ জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে। তা একটা পপুলার মতামত এখানে উঠে এসছে, তা হচ্ছে গোপন ব্যালটে হওয়া উচিত। তা আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি। যেহেতু আর্টিকেল 70-তে আমরা ওপেন করে দিয়েছি, কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন, অবস্থান নিতে পারবেন। সেখানে আমাদের 4টা বিষয় আছে। একটা হচ্ছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়গুলো বাদ দিলে বাকি সর্ব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। তাহলে এই ক্ষেত্রেও তো সংসদ সদস্যগণ স্বাধীন। তো সুতরাং এই স্বাধীনতা ভোগ করে যদি সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালটের মধ্য দিয়ে এই ৫০০ সদস্যের ইলেকট্রাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের, তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সবকিছু বজায় হবে বলে আমরা মনে করি। তবে সেটা সিদ্ধান্তের বিষয় এবং এই সিদ্ধান্তটা আমাকে আমার দলের পক্ষ থেকেও অনুমোদন নিয়ে আসতে হবে। যদিও কনস্টিটিউশনালি এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের মতো হয়ে যায়, যেহেতু আমাদের আর্টিকেল 70-তে এটা ওপেন করা আছে। এটা হচ্ছে আমাদের অবস্থা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, সেটা আরও আলোচনার দাবি রাখে। তখন যদি একটা পর্যায়ে দাঁড়ায়, যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা উভয় কক্ষে 2/3 ভোটের মধ্য দিয়ে কনস্টিটিউশন সংশোধনের প্রস্তাব আমরা রেখেছি এবং সেটা অনেক দলের পক্ষ থেকে আছে, রিটেন আমরা দিয়েছি এবং সংস্কার কমিশন পক্ষ থেকে আছে। কিন্তু যদি পিআর পদ্ধতিতে আপার হাউসে সদস্যগণ নির্বাচিত হন, তাহলে দেখা যাবে এখানে 2/3 মেজরিটি পাওয়া তো বহু দূরের কথা, 50% মেজরিটিও কেউ পাবে না। কারণ আমাদের ইতিহাসে, সংসদ নির্বাচনের ইতিহাসে, আমাদের পলিটিক্যাল কালচারে সব কিছু অ্যানালাইসিস করে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে কোনো দল সর্বোচ্চ 40, 41, 42 জোট সহ এর বেশি পায়নি। যদি পপুলার ভোটে 50% ভোট কোনো দল না পায় বা জোট না পায়, তাহলে উচ্চ কক্ষে এই পিআর পদ্ধতি অনুসরণ করা হলে তারা অর্ধেক আসনও পাবে না। আর যদি আমরা জেনারেল বিল পাশ করতেও চাই, সেই ক্ষেত্রেও এই অর্ধেক মেজরিটি আমাদের লাগবে। আর যদি সংবিধান সংশোধন করতে চাই, 2/3 মেজরিটি উভয় হাউসে লাগবে। এই সমস্ত সাবজেক্ট যদি কন্ডিশন দ্যাট এগুলো সব লাগাতে হবে। সেই ক্ষেত্রে যদি আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশন সেরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে, তখন কিছু কিছু বিষয় আলোচনায় আসবে। বাট এটা আমার দলীয় অবস্থান নয়। এই সমস্ত ক্ষেত্রে বিবেচনায় আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা প্রস্তাব এই জন্যই দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ দেশের বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা, যাদের কন্ট্রিবিউশন,
জাতিকে আমাদের জাতি গঠনে এনরিচড করবে বা যাদের কন্ট্রিবিউশন থাকা উচিত তাদেরকে এখানে প্রতিনিধিত্ব আকারে অ্যাকোমোডেট করার জন্যেই আমরা এটি বিবেচনা করেছিলাম এবং আমরা এখানে সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে আপার হাউসের ক্ষেত্রে বলি নাই। তো সর্বদিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না। প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের 31 দফাতে ছিল, আছে। আমরা লিখিত প্রস্তাবও তা দিয়েছি যে কোনো ব্যক্তি নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে। অর্থাৎ 2 মেয়াদ পর 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে, আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না, কারণ এখানে আইনি বিষয়ও আছে, আলোচনার বিষয়ও আছে। এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে। সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে, আসুক, আলোচনায় আসুক, আমরা হয়তো একটা জায়গায় আসতে পারবো। তবে আমরা এখানেই যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফেসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে একই সাথে আরও অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে। তাহলে এনসিসির ফরমেশন লাগে না, তাহলে আরও অনেক কিছু লাগে না, তাহলে পিআরও লাগে না, আরও অনেক বিষয় লাগে না। কিন্তু আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তাহলে অনেক কিছুই লাগে না। আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। শুধু এইখানে এক্সিকিউটিভকে আমরা একদম ভেরি লিমিটেড করে দিলাম, অন্যান্য জায়গাগুলোকে স্ট্রেনদেন করলাম এবং এক্সিকিউটিভ ফাংশন করতে পারলো না, এনসিজি গঠনের মধ্য দিয়ে তার ক্ষমতা খর্ব করা হবে। এগুলো সব যদি একসাথে রেড উইথ আমরা না করি তাহলে জিনিসগুলো একসাথে সমাধান হবে না।